যে আমার কাছে অনেক এরকম ছাত্রছাত্রীদের দিক থেকে কোয়ারিজ যেটা আসে, যে আমি কিভাবে এডুকেশন সাবজেক্টটাকে প্রিপারেশন নেব, কতদিনের টার্গেট নিয়ে আমি আমার এডুকেশনের যে পুরো সিলেবাস, যে 10টা ইউনিট রয়েছে সেই 10টা ইউনিটকে কভার আপ করব। আমি কতটা টাইম ফার্স্ট পেপারের জন্য দেব, অর্থাৎ নেট পেপার 1-এর জন্য দেব, এবং কতটা সময় আমি এডুকেশন আমার নিজের কোর্স সাবজেক্টের ওপর আমি দেব। তো সেই জায়গা থেকে আমরা সবসময় বলতে থাকি যে দুটো পেপারকেই বোথ, অর্থাৎ নেট পেপার 1 এবং নেট এডুকেশনের যারা পেপার আছে, যাদের কোর্স সাবজেক্ট এডুকেশন, তারা কিভাবে বোথ পেপারকেই একইভাবে দেখবেন। কেননা অনেকের ক্ষেত্রে এটা আমরা দেখে থাকি, নেট পেপার 1 আমার তো নিজের পেপার নয়, তাই ওটা কোনো রকমে দেখে গেলেই চলবে, এবং আমি আমার এডুকেশনের যে পেপারটা সেটাকে আমি খুব ভালো করে দেখব। এই যে কনসেপ্টটা, এটা কিন্তু একটা ভুল কনসেপ্ট। আপনাকে দুটো পেপারই সমানভাবে দেখতে হবে। যেরকম নেট পেপার 1কে আপনি গুরুত্ব দিয়ে যেভাবে পড়বেন, ঠিক একইভাবে আপনি সেকেন্ড পেপার অর্থাৎ এডুকেশনের ছাত্রছাত্রীদের আমি বলবো যে সেই এডুকেশন পেপারটাকেও আপনাকে ঠিক একইভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটা জাস্ট একটা রোড ম্যাপ বলতে পারেন আমি দেব, যে কিভাবে কতক্ষণ নেট পেপার 1টাকে কভার করা যায় এবং তার সাথে সাথে নেট এডুকেশন পেপারটাকেও কভার করতে আপনারা পারেন। এবং নেট পেপার 1-এর ক্ষেত্রে একটা বিস্তারিত আলোচনা আমি করেছি, যে কতক্ষণ কিভাবে পড়বেন না পড়বেন, কতক্ষণ সময় আপনি দেবেন, তার স্ট্র্যাটেজি কি হতে পারে। ঠিক আজকে সেম ওয়েতে এডুকেশনের দিক থেকে, যে এডুকেশন আপনারা যে 10টা ইউনিট আছে সেটাকে কিভাবে শেষ করবেন, কিভাবে সমস্তটা কিভাবে সাজিয়ে পড়বেন, যার ফলেতে আপনাদের নেট এবং জিআরএফ এটা পাওয়াটা অনেকটা ইজি হয়ে যায়। চলুন দেখি। আমি চেষ্টা করি সাধারণত আপনাদের আমার যে ভিডিওগুলো যায় সেই ভিডিওর যে কমেন্ট সেকশনের যে কোয়ারিজগুলো থাকে সেইটা নিয়েই নেক্সট ভিডিও করার চেষ্টা করি, যাতে আমি যতটুকু জানি, মানে সবটা আমি প্রথম থেকেই আমি বলে আসি যে সবটা আমি জানি এরকম হতে পারে না, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, কিন্তু যতটুকু আমি জানি চেষ্টা করি সেটা যদি আপনাদেরকে সলিউশনের মাধ্যমেতে বলি, বা আমি যেভাবে পড়াশোনা করেছি, যেভাবে করলে আমার মনে হয়েছে ইজি লাগছে, তো সেটা যদি আপনাদের শেয়ার করলে কাজে লাগে। প্রথমেই একটা আমরা 6 মাসের প্ল্যান করব, যে প্রথম 1 থেকে 2 মাস আমরা কিভাবে পড়ব, তার 3 থেকে 4 মাস আমরা কিভাবে পড়ব, 5 মাস আমরা কিভাবে দেখব, এবং 6 মাসে আমাদের প্ল্যানটা ঠিক কি হবে। প্রথম টার্গেটটাই হবে আমরা 6 মাসে নেট পাবো। যদি আমরা খুব ভালো করে স্ট্র্যাটেজি মেনটেন করে এবং স্কোরিং যে টপিকগুলো রয়েছে সেই স্কোরিং টপিকগুলোকে যদি আমরা ফোকাস করি, ইজিলি 6 মাসেও জিআরএফ পাওয়া যায়। কিন্তু একদম পুরোপুরি আপনাকে সেই বিষয়গুলোর ওপর ফোকাস করতে হবে, টাইম মেনটেন করে, স্ট্র্যাটেজি স্মার্ট ওয়েতে। মানে পড়ে যাচ্ছি শুধু পড়ে যাচ্ছি, সেই করলে কিন্তু হবে না। কারণ যে জিআরএফ পাচ্ছে, সে যেভাবে 24 ঘন্টা দিনে পাচ্ছে, যে জিআরএফ পাচ্ছে না সেও কিন্তু দিনে 24 ঘন্টাই পাচ্ছে। তাহলে দুজনের তফাৎটা কি হচ্ছে সেটা আপনাকে আগে বুঝতে হবে। যে আমিও 24 ঘন্টায় যে টপিকগুলো কভার করছি, যিনি জিআরএফ পাচ্ছেন তিনিও সেমই ভাবে সেই টপিকগুলো কভার করছে দিনে 24 ঘন্টার মধ্যেই। তাহলে তার নিশ্চয়ই পড়ার ধরন চেঞ্জ, বা তিনি কোনো না কোনো স্মার্ট ওয়ে কাজে লাগাচ্ছেন, যার ফলে তার ক্ষেত্রে ইজিলি ক্র্যাক করা সম্ভব হচ্ছে, যেটা আমাদের ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। তাহলে সেই জায়গাটা কিভাবে পড়লে, আমি 6 মাস কিভাবে টার্গেট নিয়ে পড়লে আমি সেই জায়গাটাকে কভার আপ করতে পারবো। এখানে দেখুন 6 মাস, যেটা আমি বললাম যে 6 মাসের টার্গেট নেবেন, 6 মাসটাকে কিভাবে ভাগ করবেন। প্রথম 1 থেকে 2 মাস
2 মাসের একটা 1 থেকে 2 মাসের একটা টার্গেট থাকবে, এবং এই যে আমি যে ভাগটা বলছি 6 মাসের যে ভাগটা বলছি, সেই 1 থেকে 2 মাস কি করবেন, বা 3 থেকে 4 মাস কি করবেন, বা 5 মাসে গিয়ে কি করবেন, বা 6 মাসে গিয়ে কি করবেন, সেটা সম্পূর্ণ আমি নেক্সট স্লাইডেতে বলে দেবো। প্রথমে 6 মাসের যে ভাগটা সেটা জাস্ট দেখাচ্ছি কিভাবে ভাগ করবেন। 1 থেকে 2 মাস প্রথমে একটা ভাগ করবেন, 3 থেকে 4 মাসের একটা টার্গেট থাকবে, 5 মাসের একটা টার্গেট থাকবে, এবং 6 মাসের একটা টার্গেট থাকছে। এবার টার্গেটটা মান্থ ওয়াইজ কিভাবে আপনি করবেন? ফার্স্ট 1 থেকে 2 মাসের মধ্যে আপনাকে প্রথম আমাদের যে দেখবেন 10টা ইউনিট রয়েছে, তার আগে অবশ্যই আমি বলবো যে সিলেবাসটাকে ভালো করে হচ্ছে যে আপনাদেরকে আয়ত্ত করে নিতে হবে যে কোন ইউনিটেতে কি রয়েছে। সিলেবাস মুখস্থ নয়, যে আপনি সিলেবাসে কি আছে না আছে একদম গড়গড় করে মুখস্থ করে গেলেন, মুখস্থ নয়, কিন্তু একটা আইডিয়া করে নিতে হবে। কিভাবে আইডিয়া করবেন? ইউনিট 1-এতে আমাদের নেট এডুকেশন পেপারেতে কি আছে না, প্রথমেতেই আমরা যেটা দেখি যে ফিলোসফিক্যাল কিছু বিষয় রয়েছে, যেরকম ইন্ডিয়ান বলুন বা ওয়েস্টার্ন বলুন, দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা ইউনিটকে যদি আমি দেখি, প্রত্যেকটা ইউনিটকে 4টে পার্টে ভাগ করা আছে, পার্ট A, B, C and D। এইভাবে আগে পার্টগুলোকে আপনারা দেখে নেবেন যে কোন পার্টেতে কি রয়েছে। ফার্স্ট পার্টেতে ইউনিট 1-এর একদম পার্ট A-তে কি রয়েছে না, পার্ট A-তে ইন্ডিয়ান ফিলোসফি রয়েছে। ইন্ডিয়ান ফিলোসফি যে কটা ফিলোসফিগুলো রয়েছে, প্রত্যেকটা ইন্ডিয়ান ফিলোসফি রয়েছে। পার্ট B-তে কি রয়েছে? পার্ট B-তে হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফির পার্ট রয়েছে। পার্ট C-তে আপনারা সোসিওলজিক্যাল বেশ কিছু বিষয়বস্তুগুলো পড়ছেন। পার্ট D-তেও এই যে ভাবে পার্ট ওয়াইজ জাস্ট একটা ওয়ার্ডে মনে রাখার চেষ্টা করবেন যে ইউনিট 1 এর পার্ট A মানেই হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি, ইউনিট 1 পার্ট B মানে ওয়েস্টার্ন ফিলোসফি। এইভাবে যদি আপনারা একটা সিকোয়েন্স ওয়াইজ যদি আপনারা একটা মনে রাখেন, তাহলে আপনি দেখুন আপনাকে হচ্ছে যে সিলেবাস ধরে ধরে কি সাব টপিক রয়েছে সেটা মুখস্থ করতে হচ্ছে না। এবং এখানে একটা কথা বলে রাখি যে 10টা ইউনিটেতে কি কি রয়েছে সেটাকেও আপনাকে আয়ত্ত করতে হবে। কিভাবে আয়ত্ত করবেন? ইউনিট 1 মানে আমি কি পড়ছি? এডুকেশনাল স্টাডিজের যে রিলেটেড সমস্ত কিছু পড়ছি। ইউনিট 2 মানে কমিটি কমিশন, যত কমিটি কমিশন আছে, বাজেট আছে, পলিসি রয়েছে, এই রিলেটেড আমরা ইউনিট 2-এতে পড়ছি। ইউনিট 3 মানে সাইকোলজিক্যাল পার্ট, যত থিওরি রয়েছে, সাইকোলজিক্যাল যত থিওরি রয়েছে, মোটিভেশন আছে, ইন্টেলিজেন্স রয়েছে, ইন্টেলিজেন্সের যত থিওরি রয়েছে, এই রিলেটেড সমস্ত মানে সাইকোলজি রিলেটেড যাবতীয় যা কিছু আমরা ইউনিট 3-তে পড়ছি। ইউনিট 4-এতে কি না, টিচার এডুকেশন রিলেটেড যাবতীয় যা কিছু ইউনিট 4। ঠিক একইভাবে ইউনিট 5-এতে কি আছে? কারিকুলাম স্টাডিজ, অর্থাৎ বা এডুকেশনাল কারিকুলাম যেটা আমরা বলি, কারিকুলাম রিলেটেড যত মডেল রয়েছে, যত কারিকুলাম ইভালুয়েশন রিলেটেড, কারিকুলাম চেঞ্জ রিলেটেড যাবতীয় মানে কারিকুলাম রিলেটেড যাবতীয় জিনিসপত্র আমরা ইউনিট 5-এ পড়ছি। ইউনিট 6-এ কি না, রিসার্চ, এডুকেশনাল রিসার্চ বা রিসার্চ ইন এডুকেশন। এক কথায় রিসার্চ রিলেটেড যাবতীয়, রিসার্চ কাকে বলে, রিসার্চের হচ্ছে নেচার, ক্যারেক্টারিস্টিক্স, টাইপস, বিভিন্ন টেস্ট, অ্যানোভা, অ্যানকোভা, জেড টেস্ট, টি টেস্ট, বিভিন্ন রকমের যে রিসার্চ হয়, বিভিন্ন পার্সপেক্টিভে যে রিসার্চের টাইপসগুলো রয়েছে, সেই টাইপসগুলো, অর্থাৎ রিসার্চ রিলেটেড যাবতীয় যা কিছু আমরা এডুকেশন নেটের ক্ষেত্রে ইউনিট 6-এ পড়ছি। মেজারমেন্টের পার্ট, এগুলো সমস্ত কিছু, স্কেল, মেজারমেন্ট, এগুলো সব কিছু ইউনিট 6-এ ঢুকে যাচ্ছে। অ্যাসেসমেন্ট, ইভালুয়েশন, এইগুলো কোথায় আমরা পড়বো? সেগুলো আমরা পড়বো ইউনিট 7-এ। অ্যাসেসমেন্ট, ইভালুয়েশন, অ্যান্ড্রাগোগি, পেডাগোগি, এগুলো সমস্ত কিছু আমরা ইউনিট 7-এ পড়বো। ইউনিট 8 আইসিটির পার্ট, আইসিটি রিলেটেড যাবতীয় যা কিছু ইনফরমেশন আছে সেটা সম্পূর্ণটা আমরা পড়বো ইউনিট 8-এ। ইউনিট 9-এ কি পড়বো আমরা না, ম্যানেজমেন্ট, লিডারশিপ, এই রিলেটেড ম্যানেজমেন্ট, লিডারশিপ, বিভিন্ন লিডারশিপ বা ম্যানেজমেন্টের যে থিওরিজগুলো রয়েছে সেই থিওরিজগুলো দেখবো।
TQM দেখবো, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, এই সিস্টেম যে যাবতীয় যা কিছু রয়েছে সেইগুলোকে আমরা ইউনিট 9-এ পড়বো। ইউনিট 10 অর্থাৎ এডুকেশন ডিপার্টমেন্টের ক্ষেত্রে সিলেবাস ওয়াইজ ইউনিট 10-এ আমরা ইনক্লুসিভ এডুকেশন আমরা পড়বো, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্পর্কিত যাবতীয় যা কিছু আমরা পড়বো সেটা হচ্ছে ইউনিট 10-এতে। তাহলে এই গেল টোটাল 10টা ইউনিট। এটার জন্য এই যে মনে রাখার জন্য আমাকে কিন্তু মানে টোটাল হচ্ছে সিলেবাসটাকে মুখস্থ করতে হচ্ছে না। আপনি একটু দেখবেন জাস্ট একটা ওয়ার্ডে আপনি মনে রাখতে পারছেন যে ইনক্লুসিভ এডুকেশন মানে ইউনিট 10, কারিকুলাম মানে ইউনিট 5, রিসার্চ মানে ইউনিট 6, টিচার এডুকেশন মানে ইউনিট 4, সাইকোলজি মানে ইউনিট 3, অ্যাসেসমেন্ট বা ইভালুয়েশন রিলেটেড যাবতীয় ইউনিট 7, আইসিটি ইউনিট 8, ম্যানেজমেন্ট লিডারশিপ ইউনিট 9, ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ বা সোশিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যদি আমরা দেখি তাহলে ইউনিট 1, কিছুটা পোর্শন সোশিওলজিক্যাল বিষয়বস্তু ইউনিট 1-এর পার্ট সি এবং ডিতে আমরা পেয়ে থাকি। আর কি না, কমিটি কমিশন পলিসি বাজেট মানে ইউনিট 2। মানে এটার জন্য মুখস্থবিদ্যার কোনো প্রয়োজন নেই, একটু স্মার্ট ওয়েতে জাস্ট মনে রাখতে পারলেই আপনি আপনার সিলেবাসটাকে পুরোপুরি কভার করতে পারবেন। কেন সিলেবাসটাকে কভার করতে আমি বলছি, কেন মনে রাখতে বলছি সিকোয়েন্স ওয়াইজ, কারণ যখন আমরা প্রশ্নকে মানে দেখি অনেক সময় আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে যেটা বুঝতে পারি যে প্রশ্ন কোন ইউনিট থেকে এসছে এটা ধরতে পারছেন না, যে অ্যাকচুয়াল প্রশ্নটা কোন ইউনিট থেকে এসছে। দেখুন, যিনি জিআরএফ পাচ্ছেন বা যিনি পাচ্ছেন না, প্রত্যেকের কাছেই 100টা প্রশ্নই কমন আসে না। আমাদের কাছে কিছু প্রশ্ন আনকমন আসে। সেই আনকমন প্রশ্নগুলো যেহেতু আমাদের এখনো পর্যন্ত রুলস অনুযায়ী নেগেটিভ মার্কিং নেই, তাই আমরা চেষ্টা করি যে আমরা করে আসবো, আমরা ছেড়ে আসবো না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা হয়তো যদি ধরতে পারি যে এই কোয়েশ্চেনটা কোন ইউনিট থেকে এসছে, তাহলে আমাদের কাছে অনেক ইজি, অর্থাৎ সেই কোয়েশ্চেনটাকে ধরে একটা জাস্ট ব্রেনকে একটা স্টেবল করা যে এই প্রশ্নটা এই ইউনিট থেকে এসছে। তাহলে যে 4টে অপশন আছে আপনি দেখবেন বাকি দুটো অপশন আপনি খুব ইজিলি এলিমিনেট করতে পারছেন, এবং বাকি অ্যানাদার যে দুটো অপশন রয়েছে সেখানে আপনার সেই দুটো অপশন থেকে একটা অপশনকে বেছে নিতে একটু প্রবলেম হচ্ছে। কিন্তু আপনি যদি ধরতে পারেন যে কোন ইউনিট থেকে এসছে, আপনি 4টে অপশনের মধ্যে দুটো অপশন ইজিলি হচ্ছে এলিমিনেট করতে পারবেন। তো এই বিষয়টার জন্যই হচ্ছে যে প্রশ্নটাকে হ্যান্ডেল করা, আপনার কাছে সবসময় জানা প্রশ্ন আসবে না, কিছু আননোন প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলোকে বোঝা, এবং যদি আপনি সেই ইউনিটের মধ্যে থেকে এটা বুঝতে পারেন যে কোন পার্ট থেকে এসছে, অর্থাৎ প্রত্যেকটা 10টা ইউনিটেরই 4টে করে পার্ট আছে, এ বি অ্যান্ড সি ডি, এই 4টে পার্টকেও যদি আইডেন্টিফাই করতে পারেন আপনার কাছে সেই প্রশ্নটাকে হ্যান্ডেল করা অনেক ইজি হয়ে যাবে। ফার্স্ট যেটা আপনাকে করতে হবে, প্রথম 1 থেকে 2 মাস প্রথম এডুকেশনে যে মানে একদম 1, 2, 3, 4, 5 এই যে 5টা ইউনিট রয়েছে, এই 5টা ইউনিটকে কমপ্লিট করতে হবে। দেখুন, কমপ্লিট 5 এডুকেশন ইউনিটস, কমপ্লিট 5 এডুকেশন ইউনিটস। প্রথম 1 থেকে 2 মাসের মধ্যে প্রথম 5টা ইউনিট আপনি টার্গেট নিয়ে কমপ্লিট করবেন। দেন 3 থেকে 4 মাসেতে আপনার যেটা করতে হবে, স্টাডি পেপার যেগুলো মানে মেটেরিয়ালস বলুন, নোট বলুন, সেগুলোকে 3 থেকে 4 ঘন্টা ডেইলি হচ্ছে প্র্যাকটিস করতে হবে। স্টাডি পেপার 1 ফর 3 থেকে 4 ঘন্টা ডেইলি প্র্যাকটিস করতে হবে। দেন 5 মাসে গিয়ে আপনাকে টার্গেট কি করতে হবে, যে আপনি যে নোট করেছেন, দেখবেন আমি নেট পেপার 1 এর ক্ষেত্রে বলেছি যে শর্ট নোট তৈরি করতে, নিজেদেরকে শর্ট নোট তৈরি করতে, এবং তার বেনিফিট কি হতে পারে সেটাও আলোচনা করেছি। কেউ তৈরি করে দিচ্ছে এইরকম নোট যদি আপনারা শর্ট নোট হিসেবে কাজে লাগান, সেটা একদমই আপনাদের জন্য বেনিফিট পাবেন না। আপনাদেরকে পড়তে পড়তে নিজেদেরকে নোট তৈরি করতে হবে। কিরকম,
জাস্ট সিকোয়েন্স ওয়াইজ বা ধরে নিন কোনো মাইন্ড ম্যাপের মতো আপনারা জাস্ট নিজেরা বুঝতে পাচ্ছেন এই রকম ভাবে কোনো নোট তৈরি করবেন। যেরকম আমি বলছি, আমি আগেও বলেছি, এটা এডু। এডু মানে আপনি নিজে বুঝতে পারবেন এডুকেশন কথাটাকে বলছেন, অর্থাৎ এডুকেশন কথাটা আপনি পুরোটা লিখছেন না, আপনি এডু বলে লিখে দিলেন। এটা হয়তো আপনার বন্ধু বা অন্য কেউ যদি খাতাটা খুলে দেখে, সে বিষয়টা হয়তো নাও বুঝতে পারে। আপনি আপনার বোঝার সুবিধার জন্য এইভাবে শর্ট ফর্ম দিয়ে আপনি লিখে রাখতে পারেন। বা আপনি চাইলে সিকোয়েন্স ওয়াইজ সাল, মানে সালের সিকোয়েন্স ওয়াইজ কমিটি কমিশনগুলোকে লিখতে পারেন, দিয়ে রেগুলার বেসিসে সেই চার্টটাকে আপনি দেখুন, চার্ট করে করতে হবে, মানে একদম ধরে নিন সিকোয়েন্স ওয়াইজ সালটাকে মেনশন করে তার নিচে নিচে কোন সালেতে কোন কমিটি কমিশনগুলো হয়েছে সেইগুলোকে লিখলেন। এবং একটা যে রুমটাতে আপনারা বেশিরভাগ টাইম থাকেন, বা আপনার স্টাডি রুম যেটা, বা যেখানে আপনি অনেকটা সময় ব্যয় করেন, বা একদম বিছানার সামনে কোনো দেওয়াল হলে সেইখানেতে কাগজ দিয়ে চিপকে দিন, দিয়ে ওইটা বারবার আপনার চোখে যাতে পড়বে এই রকম জায়গায় লাগাবেন। যেটা আপনি করলেন সেটা এমন একটা জায়গায় লাগান যেখানে আপনার বারবার চোখ পড়বে। ওটা বারবার দেখতে দেখতে, রিভিশন করতে করতে এটা দেখবেন আপনার ধাতস্থ হয়ে যাচ্ছে, আপনি ভুলবেন না। আমরা যে বলি না যে সাল মনে রাখার বিষয়, একটা লং টার্ম মেমোরিতে রাখতে গেলে আপনাকে কিছু স্মার্ট ওয়ে মেনটেন করতে হবে, তবেই আপনি অনেক দিন ধরে সেই বিষয়টাকে মনে রাখতে পারবেন। বারবার সেটাকে দেখতে হবে, বারবার রিভিশন করতে হবে, তবেই আপনি সেই জায়গাটা মনে রাখতে পারবেন। আর লাস্ট মান্থে আপনি কি করবেন, 5 মাসেতে আপনি যে হাতে শর্ট নোটগুলো লিখেছেন সেগুলোকে ভালো করে দেখবেন, পড়বেন, বা রেডি করার চেষ্টা করবেন। শর্ট নোট নিজের মতো করে পড়ে রেডি করার চেষ্টা করবেন। 6 মাসেতে আপনি কি করবেন, সলভ টপিক ওয়াইজ পিওয়াইকিউ। টপিক ওয়াইজ সলভ হচ্ছে পিওয়াইকিউ, অর্থাৎ প্রত্যেকটা টপিককে ধরে ধরে পিওয়াইকিউ প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন 10 বছরের মতো পিওয়াইকিউ প্র্যাকটিস করা। ওকে, এখানে দেখুন আমি জাস্ট বোঝাবার চেষ্টা করেছি। 3 থেকে 4 মাসের মধ্যে আপনাকে সিলেবাস পুরো কমপ্লিট করে নিতে হবে। 1 থেকে 2 মাস আপনি প্রথম 5টা ইউনিট কমপ্লিট করছেন, মানে প্রথম 5টা ইউনিট মানে একদম এডুকেশনাল স্টাডি, ইউনিট 1, ইউনিট 2 অর্থাৎ পলিটি, কমিশন, পলিসির পোর্শন, এই সমস্ত জায়গাটা। 3rd ইউনিট হচ্ছে সাইকোলজিক্যাল ইউনিট, সাইকোলজিক্যাল যাবতীয় ইনফরমেশন, এবং 4th হচ্ছে টিচার এডুকেশন পড়ছেন, এবং 5th কারিকুলাম স্টাডিজ অব্দি। প্রথম 1 থেকে 2 মাস আপনি এই 5টা ইউনিট কভার করে নেওয়ার পর বাকি যে 5টা ইউনিট বাকি রয়েছে সেটা 3 থেকে 4 মাসে আপনাকে পুরোপুরি কমপ্লিট করে নিতে হবে, মানে যাতে 4 মাসের মধ্যে আপনার কাছে টোটাল 10টা ইউনিট ক্লিয়ার থাকে, কনসেপ্ট ক্লিয়ার থাকে মানে শুধু জাস্ট রিডিং পড়ে গেলাম তা না, কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে। যদি কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই সেটাকে সলভ করে নেওয়ার চেষ্টা করবেন। দেন আপনারা যেটা করবেন যে অ্যাটেম্প 1 ফুল মক টেস্ট এভরি উইক, প্রত্যেকটা সপ্তাহে অন্তত ফুল মক টেস্ট একটা দেবেন। ফুল মক টেস্ট মানে শুধুমাত্র এডুকেশনেরই আমি ফুল মক টেস্ট দেবো তা না, চেষ্টা করবেন প্রথম সপ্তাহ থেকে চেষ্টা করবেন যে শুধু এডুকেশনের দেবেন, তারপরের সপ্তাহ থেকে চেষ্টা করবেন ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার বোথ পেপারেরই একটা ফুল মক টেস্ট দেওয়া। দেন আপনাকে যেটা করতে হবে, কমপ্লিট যেটা করেছেন সেটাকে বারবার, মানে পুরো 10টা ইউনিট যেটা কমপ্লিট করেছেন সেটা বারবার রিভিশন করবেন। রিভিশন করার অর্থ একটাই, যাতে আপনারা ভুলে না যান, লং টার্ম মেমোরিতে যারা মানে থাকে যেন। এছাড়া কি
রিভাইজড প্রিভিয়াস ইউনিট এভরি উইকেন্ড, যাতে যা যা আপনারা আগে পড়েছেন সেই প্রত্যেকটা বিষয়বস্তুকে বারবার রিভাইজড করা, এবং সেটা প্রত্যেকটা সপ্তাহে করতে হবে, প্রত্যেক সপ্তাহে করতে হবে। যদি আপনি প্রত্যেক সপ্তাহে রিভাইজড না করেন তাহলে কিন্তু আপনি যাবতীয় মানে সমস্ত 10টা ইউনিট একদম মিলেমিশে একাকার হয়ে যাবে, আপনার কোনো কিছুই মনে রাখতে পারবেন না। সব মনে হচ্ছে এর ঘাড়ে ওটা উঠে গেছে, ওর ঘাড়ে সেটা উঠে গেছে। তো সেই ক্লিয়ারলি রাখার জন্য, মেমোরিতে ধরে রাখার জন্য আপনাকে রিভিশন করতে হবে, প্রতি সপ্তাহে রিভাইজড করতেই হবে। এরপর কি, প্রথম 1 থেকে 2 কনসেপ্টকে আপনি ভালো করে তৈয়ারি করবেন। প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা ইউনিটের যে সাব টপিক, তার যে কনসেপ্ট, কোথাও কনসেপ্টে কোনো কোয়ারিজ যাতে না থাকে, যেটা আমি বারংবার বলছি, কোনো লজ্জা নয়। যারা আমাদের লাইভ ক্লাস করেন, যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট, আমাদের যে ক্লাস হয় সেখানে দেখবেন, কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন যে এই টপিক আমার বুঝতে পারছি না, সেটা আমাকে জানাবেন। ফোন নাম্বার দেওয়া আছে প্রত্যেকের কাছে। যারা নেট পেপার 1 যে নাম্বারটাতে ফোন করেন এডুকেশন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা, সেই নাম্বারটাতেই হচ্ছে আমাকে কোয়ারিজ কিছু যদি থেকে থাকে তাহলে অবশ্যই পাঠাবেন। এটা একটা গেল। যারা আনপেড ব্যাচের স্টুডেন্ট আমাদের, তাদের ক্ষেত্রে বলবো কমেন্ট সেকশনেতে আপনাদের কি সমস্যা হচ্ছে, কি কোয়ারিজ, কোথায় বুঝতে পারছেন না, কোনো যদি টপিক রিলেটেডও যদি কোনো কোয়ারিজ থেকে থাকে সেটাও আমাকে জানান। আমি তাদের সেই রিলেটেডও ভিডিও করে সেই যে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করবো যতটুকু আমি জানি। তাহলে কনসেপ্ট একটা পুরোপুরিভাবে ক্লিয়ার থাকতে হবে প্রত্যেকটা ইউনিটের, মানে সেটাকে বিল্ড আপ করা কনসেপ্টটাকে। আর কি, 3 থেকে 4 মাস ফাউন্ডেশন স্ট্রেংথ, অর্থাৎ মানে অনেক সময় আমরা যেটা দেখে থাকি যে অনেকে ভয় পায় বেসিক জায়গাগুলো, বেসিক মানে বিষয়বস্তুগুলো ভুল করে আসে। সেটা হতে পারে অনেক সময় ভয়তে, হতে পারে কোনো ফোবিয়া কাজ করতে পারে, বা আমি হয়তো সিলেবাস কমপ্লিট করতে পারছি না বা পারবো কিনা, 6 মাসের মধ্যে আদৌ সিলেবাস কমপ্লিট করতে পারবো কিনা, এই ফোবিয়াটাও অনেক সময় কাজ করে থাকে। তো সেই জায়গাটাতে অনেক নিজেকে সেই জায়গাটাতে প্রস্তুত করা। আর কি, বিভিন্ন 5 মাসে আপনি কি করছেন, ইন্টেনসিভ প্র্যাকটিস, আপনাকে প্র্যাকটিস করতে হবে। মক টেস্টের আননোন যে প্রশ্নগুলো আপনি সেগুলোকে প্র্যাকটিসে রাখতে হবে, কারণ আপনি প্র্যাকটিস করলে তবেই বুঝতে পারবেন আপনার কোথায় ভুল হচ্ছে। আপনি অনেক প্রশ্ন পারবেন না, তখন আপনি সেখানে বুঝতে পারবেন যে আমার কোথায় ভুল হচ্ছে, এবং যে উইক জায়গাগুলো রয়েছে সেই উইক জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন, এবং সেখান থেকে যেটা আপনার উইক এরিয়া সেটাকে রিকভারি করার চেষ্টা করুন। সেই জায়গাটাকে আরো পড়ুন, কেন বুঝতে পাচ্ছেন না সেটাকে আগে আইডেন্টিফাই করুন, কোথায় সমস্যা হচ্ছে সেই জায়গা আইডেন্টিফাই করে সেই জায়গাটাকে রিকভারি করার চেষ্টা করতে হবে। আর কি না, 6 মাসের মধ্যে ফাইনাল যাবতীয় যা কিছু পড়েছেন সবটা আপনাকে রিভিশন দিতে হবে। এখানে কি করতে হবে, যেটা প্রথমেই বললাম, 10 বছরের PYQ প্র্যাকটিস করতে হবে। 10 বছর ম্যাডাম অনেকটা হয়ে যাচ্ছে। অনেকটা থেকে আমার বড় কথা হচ্ছে, যদি নেট পেতে চান, আপনি যদি 10 বছরের PYQ যদি প্র্যাকটিস করেন, মানে এটা না খুব আনঅফিসিয়াল আমি কথাটা হয়তো বলছি, তাহলেও অনেক সময় নেট পাস করা যায়। কারণ এটুখানি আপনি ভাবুন, বছরে 2বার করে নেট হচ্ছে, সেখানে কনসেপ্ট বলুন বা যে টপিকগুলো রয়েছে সেগুলো তো চেঞ্জ হচ্ছে না প্রতি বছর, টপিকগুলো তো একই থাকছে, সেখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসছে। এবং আপনাকে এইটা বুঝতে হবে যে 10 বছরে PYQতে কি ধরনের প্রশ্ন এসছে এবং কোথায় কোথায় সেই প্রশ্নগুলোকে চেঞ্জ করা হয়েছে, এবং আগামী দিনেতে কি ধরনের সম্ভাব্য প্রশ্ন আসতে পারে। এই ক্যালকুলেশনটা যদি আপনি করতে পারেন, আপনি 10 বছরের PYQ যদি ঠিকঠাক ভাবে পড়ে যেতে পারেন, মানে আপনাকে অবশ্যই সেটা বিশ্লেষণ করতে হবে যে প্রশ্ন কি ধরনের এসছে, কিভাবে প্রশ্নটা নেক্সট ইয়ারেতে চেঞ্জ করা হয়েছে, কোন জায়গায় চেঞ্জ করা হয়েছে, এবং আগামী দিনে কিভাবে আসবে। এটাকে ধরে নিতে পারলে আপনার কাছে নেট পাওয়াটা সত্যিই খুব ইজি।
তাই 10 বছরের পিওয়াইকিউ অনেকটা বেশি হয়ে যাচ্ছে, এই সমস্ত না ভেবে 10 বছরের পিওয়াইকিউ প্র্যাকটিস করুন, তার রেজাল্ট আপনি নিজেই পাবেন এবং সেটা অবশ্যই বলবেন আমাদেরকে যে সত্যি আমরা পেয়েছি রেজাল্ট। আর কি, 2 থেকে 3টে ফুল মক টেস্ট দিন, উইকে 2 থেকে 3 দিন, 3টে অর্থাৎ 2 থেকে 3টে অবধি ফুল মক টেস্ট হচ্ছে সপ্তাহেতে আপনাকে দিতে হবে। তবে আপনি রিয়েলাইজ করতে পারবেন কোন এরিয়াটা আপনার কাছে খুব ক্লিয়ার হয়ে গেছে, সেটা জাস্ট দেখলেও হবে। কোন এরিয়ার জায়গাটা আমার উইক আছে, সেই জায়গাটাতে আরো ফোকাস করতে হবে। আর কি, যেটা বললাম, আইডেন্টিফাই উইক টপিকস অ্যান্ড রিভাইজড দেম, অর্থাৎ আপনাকে ধরতে হবে আপনার দুর্বল অংশ কোথায় এবং সেই অংশটাকে বারবার পুনরায় রিভিশন করতে হবে। নেক্সট যেটাতে আমি রাখার চেষ্টা করেছি, 1 থেকে 2 মাস আপনারা নতুন টপিক পড়ে নেবেন। সবাই এখানে যে পুরনো ক্যান্ডিডেট এর আগে নেট দিয়েছে তা তো নয়, আমার কাছে পুরনো যেরকম ক্যান্ডিডেট আছে হয়তো সেরকম এই ভিডিওটা হয়তো নতুন যারা একদম নেটের প্রিপারেশন নিচ্ছে, যারা প্রথমবার এইবারে পরীক্ষায় বসবে তারাও হয়তো দেখবেন। তো সেক্ষেত্রে বলবো তাদের ক্ষেত্রে এটা যে নতুন যাবতীয় যা টপিক আছে সেটা হচ্ছে ক্লিয়ার করে নেওয়া, পড়ে নেওয়া, কোনো কোয়ারিজ থাকলে সেই কোয়ারিজটাকে সলভ করা, এবং এক্সট্রা সেই টপিক রিলেটেড যদি কোনো ইনফরমেশন গ্যাদার করতে হয় তাহলে সেই ইনফরমেশনটা গ্যাদার করে নেবেন। সেটা অবশ্যই ছোট একটা নোটবুক হোক বা কোনো একটা পাতলা খাতা হোক, সেখানে হচ্ছে আপনাকে লিখে রাখতে হবে। যেটা আমি বললাম, নিজেদের সুবিধার্থে নিজেদের মতো করে শর্ট নোট রেডি করা, সেরকম করতে হবে। এছাড়া 3 থেকে 4 মাসে আপনি কি করছেন, এক্সট্রা ইনফরমেশন, আরো যদি সেই টপিক রিলেটেড কোনো এক্সট্রা ইনফরমেশন থাকে সেটাকে গ্যাদার করা। এছাড়া ডিস্ট্রাকশন, অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে যেটা আমাদের ফোকাস, সেই ফোকাস থেকে আমরা অনেক সময় ফোকাস হারিয়ে ফেলি, সেই জায়গাটা করলে হবে না। আপনাকে নিজেকে আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্যটাকে একদম স্থির রাখতে হবে। এবং 5 মাসে কি না, 5 মাসে বারংবার আপনাকে প্র্যাকটিস করতে হবে, 6 মাসে আপনাকে ফাইনাল রিভিশন দিতে হবে, অর্থাৎ টোটাল পুরো ইউনিটের ফাইনাল রিভিশন দিতে হবে। রিভাইজড অনলি নোট, লাস্টে আপনি কি করবেন, অনলি নোট রিভাইজ, ফর্মুলা বা যারা ধরে নিন থিঙ্কার যারা রয়েছে সেই থিঙ্কারদের নাম, কমিটি কমিশন বা ইম্পর্টেন্ট যদি কোনো থিওরিজ থেকে থাকে সেই ইম্পর্টেন্ট থিওরিজ কোনো শর্ট কোনো ট্রিক্সে আপনি মনে রাখছেন, সেটাকে বারংবার রিভিশন করা। আর কি না, 3 থেকে 4 মাসে আপনাকে মক টেস্ট দিতে হবে। 3 থেকে 4টে মক টেস্ট দিতে হচ্ছে তোমার প্রত্যেক সপ্তাহে। আর ফোকাস কি করতে হবে, টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফোকাস করতে হবে, যাতে নির্দিষ্ট টাইমে, আপনার কাছে হয়তো সমস্তটাই জানা, আপনি 10টা ইউনিট খুব ভালো করে রেডি করেছেন, কোথাও কোনো খামতি নেই, কিন্তু আপনি পরীক্ষার হলে গিয়ে দেখছেন যে আপনি টাইম ম্যানেজ করতে পারছেন না, হয়তো ফার্স্ট পেপারে বেশি টাইম দিয়ে দিয়েছেন, সেকেন্ড পেপারে কম টাইম দিয়েছেন, বা সেকেন্ড পেপারে বেশি টাইম দিয়ে দিয়েছেন, ফার্স্ট পেপারে গিয়ে টাইম দিতে পারছেন না। এই বিষয়টা যাতে না হয়, বোথ ভাবে দুটো পেপারই যেন নির্দিষ্ট টাইমের মধ্যে যাতে শেষ করতে পারেন। নেক্সট যেটা, পেপার 1 কতক্ষণ পড়বেন, যেটা আমি প্রথমেই বললাম যে আপনাকে চেষ্টা করতে হবে যে বোথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, দুটো পেপারকেই সমানভাবে গুরুত্ব দিতে। কোনো একটা পেপারকে আমি বেশি গুরুত্ব দেবো এবং অ্যানাদার পেপারকে আমি জাস্ট দেখে যাব, এটা করলে পাশ করা কিন্তু খুবই অসুবিধাজনক একটা ব্যাপার, খুবই প্রবলেমেটিক জায়গায় একটা পড়বেন। তো দুটো পেপারকেই আপনাকে সমানভাবে দেখতে হবে। এবং পেপার 1-এর ক্ষেত্রে যেটা আমি বলি 3 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা বলি। এবার এখানে একটা কথা বলে রাখি, প্রত্যেকের লাইফস্টাইল আলাদা, প্রত্যেকে বিভিন্ন কাজের সাথে যুক্ত, কেউ কলেজে পড়ছেন, কেউ চাকরি করছেন, কেউ সাংসারিক কিছু বিষয় থাকতে পারে, তো প্রত্যেকের লাইফস্টাইল আলাদা। তাই নিজেদের যে রুটিন রয়েছে, নিজেদের জীবনের যে রুটিন রয়েছে, সেই রুটিনকে সামনে রেখে নিজেরাই আপনারা 3 থেকে 4 ঘন্টা পেপার 1-কে দেবেন এবং বাকি 4 ঘন্টা এডুকেশন সেকেন্ড পেপারকে দেবেন। তাদের 4-4 8 ঘন্টা
আপনি যদি চান আপনি 3 ঘন্টা পেপার 1-এ দিন, 3 ঘন্টা পেপার 2-এ দিন, 6 ঘন্টা আপনাকে মোটামুটি দিতেই হবে। মানে 6 ঘন্টার নিচে আপনি যদি দেন কোনোটাই ভালোভাবে হবে না। এছাড়া কি পিওয়াইকিউ এবং এমসিকিউ ক্ষেত্রে 1 ঘন্টা, 30 মিনিটস করে, 30 মিনিটস পিওয়াইকিউ, 30 মিনিটস এমসিকিউ, এই 30 মিনিটস করে 1 ঘন্টা আপনাকে দিতে হবে। পিওয়াইকিউ মানে কি ধরনের প্রশ্ন এসছে গত বছরগুলোতে সেটাকে দেখা, কিভাবে চেঞ্জ হয়েছে প্রশ্ন সেটাকে দেখা, এবং সম্ভাব্য প্রশ্ন কিভাবে আসতে পারে তার জন্য হচ্ছে পিওয়াইকিউ। আর এমসিকিউ কথাটার কেন আমি বলছি এমসিকিউ কি আলাদা, এমসিকিউ হচ্ছে আননোন প্রশ্নকে মুখোমুখি হওয়া। আপনি এই প্রশ্নগুলো এমসিকিউর যে প্রশ্নগুলো যত আননোন প্রশ্নকে হ্যান্ডেল করতে পারবেন, আপনি আপনার উইক জায়গা বা আপনার যেগুলো ক্লিয়ার এরিয়া সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন এবং আপনার কাছে অনেকটা ইজি হবে। তাই 30 মিনিট পিওয়াইকিউ, 30 মিনিট এমসিকিউ, এইটা আপনাকে প্র্যাকটিস করতে হবে টোটাল 1 ঘন্টা। আর রিভিশন কি, রিভিশন হচ্ছে 30 থেকে 60 মিনিট আপনাকে রিভিশন দিতেই হবে। রিভিশনের জন্য 30 থেকে 60 মিনিট রাখতে হচ্ছে। নেক্সট, প্রতি সানডে রিভাইজডের জন্য রাখবেন। সানডের দিনটা সারা সপ্তাহ যা পড়বেন সানডেতে সবসময় রিভাইজড করার জন্য রাখবেন। এছাড়া কি 50 থেকে 100টা সলভ করবেন এমসিকিউ ডেইলি বেসিসে। মানে যখন আপনার 10টা ইউনিট ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, চেষ্টা করবেন প্রতিদিন 50 থেকে 100টা টার্গেট করে আস্তে আস্তে বাড়াবার চেষ্টা করবেন। প্রথম দিন 50টা, তারপরের দিন 60টা, তারপরের দিন 70টা, এইভাবে আস্তে আস্তে একদিনে প্রথম দিনই 100টার দিকে যাবেন না, তাহলে নিজেদেরই একটা মানে দেখবেন যে মনে হচ্ছে যে পারছি না বা যাই হোক কিছু। ধাপে ধাপে চেষ্টা করবেন প্রত্যেক দিনে অল্প অল্প করে, প্রয়োজন হলে প্রথম দিন 50টা, দ্বিতীয় দিন 55টা, থার্ড দিন আবার 60টা, এইভাবে 5টা 5টা করে বাড়ান। দিয়ে একটা সময় অবধি নিয়ে গিয়ে 100টা এমসিকিউ প্র্যাকটিস করার চেষ্টা করবেন। অ্যানালাইজ এভরি মক টেস্ট, আপনি যে প্রতি মক টেস্টটা দিচ্ছেন সেই মক টেস্টে কোথায় কি ভুল হচ্ছে, এবং তার সাথে সাথে যেগুলো আপনারা ঠিকও করেছেন। হয়তো অনেক সময় দেখা যায় যে আপনারা না জেনেই হয়তো যে উত্তরটা দিয়ে দিয়েছেন সেটাই হয়তো লেগে গেছে, যেহেতু ওই যে বললাম নেগেটিভ মার্কিং নেই, হয়তো লেগে যেতে পারে, কিন্তু আপনি হয়তো না জেনেই সেটাকে ঠিক অ্যান্সার দিয়ে দিয়েছেন। তো সেটা কেন আপনি দিয়েছেন, মানে প্রত্যেকটা কোয়েশ্চেনের রেসপেক্টে যে 4টে করে অপশন আছে, 4টে করে অপশনকে অ্যানালিসিস করবেন। প্রত্যেকটা কোয়েশ্চেনের রেসপেক্টে 4টে করে অপশনের মধ্যে একটা অপশন থাকে যেটা আপনার সঠিক অ্যান্সার। ওই কোয়েশ্চেনের রেসপেক্টে ওই অপশনটা কেন হয়েছে সেটাকে আইডেন্টিফাই করা। ঠিক একইভাবে বাকি 3টে অপশন কেন হলো না সেটাকেও আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তবেই আপনি দেখবেন যে আপনি যে 50টা থেকে 100টা কোয়েশ্চেন আমি যে বলছি পার ডেলি প্র্যাকটিস করার জন্য, আপনি 4টে করে যদি অপশনকে ট্যালি করেন তাহলে দেখবেন যে আপনার কতগুলো সাব টপিক কভার হয়েছে। জাস্ট লাইক এক্সাম্পল, ইন্ডিয়ান ফিলোসফির একটি কোয়েশ্চেনের রেসপেক্টে আমি যদি 4টে অপশন দিই যে সাংখ্য দর্শন, বেদান্ত দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, হয়তো সাংখ্য দর্শন অ্যান্সার হয়েছে। সাংখ্য দর্শন ওই কোয়েশ্চেনের রেসপেক্টে কেন হয়েছে তাকে আপনি ক্লারিফাই করুন, তাহলে আপনার সাংখ্য দর্শন জানা হয়ে গেল, সাংখ্য দর্শন আপনাকে পুরোটা পড়তে হচ্ছে। ঠিক একইভাবে বৈশেষিক দর্শন, ন্যায় দর্শন এবং বেদান্ত দর্শন কেন এই 3টে দর্শন হয়নি ওই কোয়েশ্চেনের রেসপেক্টে সেটাকেও অ্যানালিসিস করুন। তখন দেখবেন যে আপনাকে ওই 3টে দর্শনও পড়তে হচ্ছে, না পড়লে আপনি বুঝতে পারবেন না কেন হয়নি। তাহলে এবার আপনি ভেবে দেখুন যে একটা কোয়েশ্চেনের রেসপেক্টে আপনাকে 4টে সাব টপিক পড়তে হচ্ছে। স্মার্ট ওয়েতে আপনি একটা কোয়েশ্চেনের রেসপেক্টে 4টে সাব টপিককে কভার করছেন। আর আপনি যদি এই 4টে দর্শনই পড়তে যান একদম সিলেবাস ওয়াইজ, একদিন সাংখ্য পড়বেন, একদিন ন্যায় পড়বেন, একদিন বৈশেষিক পড়বেন, কি তারপরের দিন বেদান্ত পড়বেন, এইভাবে পড়বেন, তাহলে মাথায় রাখতে হবে যে আমাকে এইভাবে স্মার্ট ওয়েতে পড়তে হবে। তবেই অনেক ইজিলি আপনি যেরকম সিলেবাসটাকে কভার করতে পারবেন, আপনার একঘেয়েমিও লাগবে না যে একই জিনিস পড়ে যাচ্ছে, বিরক্ত লাগছে, সেই জায়গাটাও আসবে না। আর কি, তার জন্য হচ্ছে অ্যানালাইসিস করতে হচ্ছে আপনাকে এভরি মক টেস্ট। এরপর কি আছে, প্রিপেয়ার শর্ট নোট ফর লাস্ট মিনিট
রিভিশন। অর্থাৎ আপনারা যে নিজেরা যে নোটটা বানিয়েছেন সেই নোটটাকে ভালো করে মানে তৈরি করবেন, যেটা লাস্ট মিনিটে, অর্থাৎ যে যেখানে ইনস্টিটিউশনেতে ভর্তি হন না কেন, যে যেখান থেকেই মেটেরিয়ালস কিনুন না কেন, মোটা মোটা অনেক মেটেরিয়ালস আপনারা পড়তে পারেন, 6 মাসে পড়াটা ইজি। কিন্তু যখন আপনি সেন্টারের বাইরে, পরীক্ষা এক্সাম সেন্টারের বাইরে দাঁড়িয়ে আছেন, তখন না আপনি ওই মোটা মেটেরিয়ালসটাকে পুরোটা দেখে উঠতে পারবেন, শেষ করে উঠতে পারবেন, না আপনি যা যা রেকর্ডেড, যারা ধরে নিন পেড ব্যাচের স্টুডেন্ট, যা যা রেকর্ডেড ক্লাস আছে সেটাকে দেখে আপনি শেষ করতে পারবেন। আপনার তখন কাজে দেবে ওই ছোট্ট নোটবুকটা, যে নোটবুকটা আপনি নিজে শর্ট মেটেরিয়ালস হিসেবে কিওয়ার্ড হোক বা যেভাবে হোক আপনি রেডি করেছেন। জাস্ট সেটা পাতা উল্টে দেখে যাবেন, সেটা দেখবেন এবং আপনার মানে থিঙ্কিং এটা আসবে যে আচ্ছা এটা আমি করেছিলাম, এটা আমি পড়েছিলাম। এই জন্যই শর্ট নোটটা রেডি করার কথা বলা হচ্ছে। ডু নট নেগলেক্ট পেপার 1, অর্থাৎ যেটা আমি বলছি, ওভারঅল ভালো স্কোর করতে গেলে আপনি কোনো পার্টিকুলার একটা পেপার 2টাকে আমি খুব ভালো করে পড়ছি, পেপার 1 দেখে গেলেই হবে, বা পেপার 1কে আমি খুব ভালো করে পড়ছি, পেপার 2টা জাস্ট দেখে গেলেই হবে, তা করলে হবে না। বোথ, অর্থাৎ দুটো পেপারকেই সমানভাবে আপনাকে পড়তে হচ্ছে। আর লাস্ট যেটা রাখা হয়েছে যে দ্য টেস্টিং অ্যান্ড রিভিশন ইভালুয়েশন, এখানে আমি বলবো প্রথম 1 থেকে 2 মাস টপিক ওয়াইজ পিওয়াইকিউ, প্রথম 1 থেকে 2 মাস যে যে টপিক মানে ধরে ধরে পড়ছেন সেই টপিক ওয়াইজ পিওয়াইকিউ। সেকেন্ড হচ্ছে 3 থেকে 4 মাসে, এবং 3 থেকে 4 মাসে সপ্তাহে একটা করে মক টেস্ট দেবেন টপিক ওয়াইজ, একটা করে মক টেস্ট সপ্তাহে, অনলি টপিক ওয়াইজ, যে টপিক কভার করছেন। 5 মাসে গিয়ে আপনি কি করবেন, 2 থেকে 3টে মক টেস্ট দেবেন সপ্তাহে, 2 থেকে 3টে মক টেস্ট। লাস্ট 10 ইয়ার পিওয়াইকিউ, লাস্ট 10 ইয়ার্সের যাবতীয় যা পিওয়াইকিউ রয়েছে সেটা হচ্ছে আপনারা করবেন। আর লাস্ট 6 মান্থে কি করবেন, 6 মান্থে এসে 3 থেকে 4টে মক টেস্ট সপ্তাহে দিতে হবে, এবং সেটা লাস্ট 10 ইয়ার্সের পিওয়াইকিউ ধরেই দিন। এবং চেষ্টা করবেন এমসিকিউ এর সাথে প্যারালালি করার, তাহলে আননোন যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো অনেকটা করতে পাচ্ছেন কিনা, বা প্রশ্নগুলো দেখে আপনাদের কোনো অ্যাংজাইটি কাজ করছে কিনা, ভয় বা ফোবিয়া কিছু কাজ করছে কিনা যে আমি পারবো না, এই ব্যাপারটা আসবে না, সেই জায়গাটাও তৈরি করে নিতে হবে। প্রথম 1 থেকে 2 মাস কনসেপ্টের ওপর ফোকাস দেবেন, সিলেবাস, প্র্যাকটিস, স্পিড বা অ্যাকুরেসির ওপর ফোকাস থাকবে না, পুরো ফোকাসটা থাকবে কনসেপ্টের ওপর। 3 থেকে 4 মাসে আপনার সিলেবাসের ওপর ফোকাস করবেন, 3 থেকে 4 মাস যখন চলবে তখন সিলেবাসের ওপর ফোকাস করবেন। 5 মাসে প্র্যাকটিসের ওপর ফোকাস করবেন। আর 6 মাসে আপনার স্পিড এবং অ্যাকুরেসি, অর্থাৎ আপনি সময়ের মধ্যে সেটাকে প্রিপেয়ার করতে পারছেন কিনা, শেষ করতে পারছেন কিনা, বা আপনি কতটা স্পিডে সেটাকে শেষ করতে পারছেন এবং সঠিক ওয়েতে, সেইগুলোকে দেখা। তো এই গেল হচ্ছে টোটাল আজকের এই ভিডিও, যে কিভাবে কতটা টাইম নিয়ে কিভাবে নিজেদেরকে তৈরি করবেন। আশা করছি বোঝা গেছে, কোনো অসুবিধা আশা করছি হবে না, কারণ অনেকটা ডিসকাস করেছি এবং কতটা কি সময় কোথায় দেবেন না দেবেন সেটাও ডিসকাস করেছি। যদি কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনেতে আমাকে জানান। প্রত্যেকটাকে ধরে ধরে আমি ক্লারিফাই করার চেষ্টা করেছি, কেন এমসিকিউ বলছি, কেন পিওয়াইকিউ বলছি, কখন কোনটা করাটা বেশি ঠিকঠাক, বা আপনার স্কোর গেইন করতে গেলে ঠিক কোন সময়তে, কোন মাসে, কোন সময়তে গিয়ে আপনাকে সেটা করতে হবে, এগুলো পুরোটাই এই ভিডিওতে ডিসকাস করা রয়েছে। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানান, আমি সেই কোয়ারিজ নিয়ে নেক্সট ভিডিওর মাধ্যমে সলভ করার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।